হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমরা মূলত আজকের আলোচনায় দেখে নেব বর্তমান মার্কেট সম্বন্ধে আমার কি ভিউ রয়েছে, এবং তার সাথে সাথে আমরা এটাও দেখব যে গত সপ্তাহে যে স্টকটি আমরা আলোচনা করেছিলাম ব্রেকআউট স্টক হিসেবে চিহ্নিত করার পরে সেই স্টকের কীরকম পরিস্থিতি এবং সেখানে আমার কি ভিউ, সেটাও আমি তোমাদের সাথে আলোচনা করব আজকের এই আলোচনা ভিডিওতে। এবং আজকের জন্য আমরা বেছে নিয়েছি আরও দুটি স্টক, যে দুটি স্টকের মধ্যেও এরকম একটি মাল্টি ইয়ার ব্রেকআউটের লক্ষণ আমি দেখতে পাচ্ছি বড় টাইম ফ্রেমের মধ্যে, এবং সেই স্টক সম্বন্ধেও তোমাদের সাথে আলোচনা করব। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। এখান থেকে দেখে তোমরা কিন্তু নতুন জিনিস শিখতে বা জানতে পারবে। ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করো, আর তার সাথে সাথে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের মধ্যেও সেটিকে দেখার এবং শেখার সুযোগ করে দাও। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এবং তোমরা তৎক্ষণাৎ সেটিকে দেখে নতুন জিনিস শিখতে বা জানতে পারবে। ট্রেডার্স, এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একবার মনে পড়িয়ে দেবো যে আলোচনা ভিডিওতে বলা কোনো স্টক কিন্তু কখনোই রেকমেন্ডেশনের জন্য নয়। এটি শুধুমাত্র আমি তোমাদেরকে একটি সেট আপ বোঝানোর জন্য আমার কি ভিউ সেটি আলোচনা করছি। তোমরা ভালোভাবে বিশ্লেষণ করবে এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরেই কোনো পদক্ষেপ নেবে। ট্রেডার্স, এবারে আমরা চলে আসবো আমাদের ল্যাপটপ স্ক্রিনে, আর স্ক্রিন শেয়ার করে তোমাদের সাথে এবারে আমি আমার যে ভিউ, প্রথমে মার্কেট সম্বন্ধে কি ভিউ রয়েছে সেটি আলোচনা করব, তারপরে গত সপ্তাহের যে ব্রেকআউট স্টক সেটি সম্বন্ধে আলোচনা করব, এবং আজকের জন্য এই সপ্তাহের যে আমি দুটি স্টক বেছে নিয়েছি সেই দুটি স্টকে আমার কি ভিউ রয়েছে, সেখানে আমার কোনো ট্রেড প্ল্যান রয়েছে কিনা বা কীরকম সেট আপ তৈরি করছে সেই সম্বন্ধে ডিটেলস আলোচনা করব। তাই প্রথমে যদি আমরা একবার ল্যাপটপ স্ক্রিনে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বিগত প্রায় 2 সপ্তাহের সময় ধরে মার্কেটে একটি আনসার্টেনিটি বা নেগেটিভ নিউজের প্রভাবের ফলে গ্লোবাল মার্কেটের সাথে সাথে আমাদের ডোমেস্টিক মার্কেটেও একটি বড় রকমের কারেকশান আমরা লক্ষ্য করেছি, এবং এই কারেকশানের পরে একটি সাপোর্ট জোন, যেটি এর আগে বহুবার আমরা দেখেছিলাম যেটিকে সাপোর্ট হিসাবে ব্যবহার করতে, সেই সাপোর্ট জোনকে কেন্দ্র করে কিন্তু মার্কেটে আস্তে আস্তে তার স্ট্রেংথ ফিরে আসে, এবং এই মুহূর্তে যে একটি চ্যানেল বা বক্স বানিয়েছিল সেই বক্সের বাইরে কিন্তু ক্লোজিং দেয়। আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি এটিকে মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে একবার নিফটির চার্ট দেখার চেষ্টা করি, তাহলে আমার মনে হচ্ছে কোথাও যেন এখনও সেই পজিটিভ ভাব রয়েছে, কিন্তু স্ট্রেংথ অনেক স্লো। এই স্ট্রেংথ তখনই ফিরে পাবে যখন কিন্তু গ্লোবাল নিউজ এবং আমাদের ডোমেস্টিক মার্কেটে যে সমস্ত ফরেন এবং ডোমেস্টিক প্লেয়াররা রয়েছে, অর্থাৎ ইনভেস্টার যেগুলোকে আমরা চিহ্নিত করে থাকি এফআইআই বা ডিআইআই বলে, তাদের ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এখন আমরা যদি পুনরায় আবার এটিকে ডে ফ্রেমওয়ার্কের মধ্যে একবার দেখি তাহলে একটি জিনিস খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখান থেকে ক্লোজিং তো হেলদি দিয়েইছে, মার্কেটের যে একটি জোন বানিয়েছিল সেই জোনের বাইরে ক্লোজিং অবশ্যই হয়েছে, কিন্তু এখান থেকে মার্কেট ওপরে যাবে না পুনরায় নিচের দিকে সাস্টেন করবে সেটি কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে মার্কেটের কি পরিস্থিতি আগামী দিনে হবে তার উপরে। যেহেতু শেয়ার মার্কেট সম্পূর্ণ একটি গেম অফ প্রবাবিলিটি আমরা বারবার বলে থাকি, তাই এই প্রবাবিলিটি কোন দিকে রয়েছে সেটি নির্ধারণ করা এই মুহূর্তে সম্ভব নয়। তবে আমি এটুকু বলতে পারি, যদি কোনো কারণে মার্কেট ওপরের দিকে না গিয়ে নিচের দিকে সেটেল করার চিন্তাভাবনা করে বা কারেকশন করার চেষ্টা করে, তাহলে পুনরায় কিন্তু এই 24,074 বা 24,070-এর যে জোন রয়েছে সেটিকে কিন্তু আবার সাপোর্ট হিসেবে ব্যবহার করার টেন্ডেন্সি দেখাবে। আর যদি ওপর দিকে চলতে থাকে তাহলে পুনরায় আবার হায়ার হাই বানাতে বানাতে হয়তো বা অল টাইম হাইও ক্রস করার সম্ভাবনা আমরা খুব শীঘ্রই দেখতে পেতে পারি। কি হবে, কোন দিকে মার্কেট যাবে, ওপরে যেতে পারে বা নিচে যেতে পারে, সেটি সম্পূর্ণ নির্ভর করছে মার্কেটে প্লেয়ারদের ওপরে। কখন কোন দল ভারী হবে, এফআই না ডিআই, এবং এফআইরা বেশি পরিমাণ বাইং করবে না সেলিং করবে, বা উল্টো দিকে ডিআইরা বেশি পরিমাণ সেল বা বাই করবে, তার উপরে কিন্তু অর্থাৎ বুল এবং বিয়ারদের যে সম্ভাবনা থাকে একটি, তার উপর কিন্তু নির্ভর করছে। ট্রেডার্স, এইরকম সিচুয়েশনে দাঁড়িয়ে প্রথমে আমরা এবারে দেখে নেব যে আমাদের গত সপ্তাহে বলা যে স্টক, সেই স্টকের কি পরিস্থিতি, সেখানে আমার বর্তমান ভিউ কীরকম। আমরা গত সপ্তাহে যে স্টক শেয়ার করেছিলাম তোমাদের সাথে একটি আলোচনার মধ্যে দিয়ে, যেখানে আমি আমার এই সেট আপ সম্বন্ধে তোমাদেরকে একটি ব্যাপারে বলেছিলাম, সেটি ছিল অ্যাফেল ইন্ডিয়া। আমরা যদি অ্যাফেল ইন্ডিয়া দেখি, আমরা ভালো করে লক্ষ্য করে দেখব যে অ্যাফেল ইন্ডিয়ার মধ্যে কীরকম সিচুয়েশান তৈরি হচ্ছে। আমরা প্রথমেই যেহেতু এটি মাল্টি ইয়ার ব্রেকআউট ছিল, আমরা বড় টাইম ফ্রেমওয়ার্কের মধ্যে দেখব
এটি ছিল আমাদের ব্রেকআউট জোন। পরবর্তীতে আমরা একে আরও ছোট করে নিয়ে আসবো উইকলি ফ্রেমওয়ার্কের মধ্যে। উইকলি ফ্রেমওয়ার্কের মধ্যে এসে আমরা দেখতে পাচ্ছি এই যে উইকের 5 অগস্টের যে ক্যান্ডেলটি ছিল উইকলি ক্যান্ডেল, সেটি কিন্তু ব্রেকআউট ক্যান্ডেল হিসেবে চিহ্নিত হয়েছিল। পরবর্তীতে পরের সপ্তাহে অর্থাৎ জাস্ট আগের সপ্তাহে কিন্তু রিটেস্ট করার চেষ্টা করে এবং ব্রেকআউট জোন থেকে পুনরায় স্টক প্রাইস বাউন্স করে আবার ওপর দিকে যাত্রা করে ওপরেই ক্লোজিং দেয়। এবারে যদি আমরা এটাকে ডে ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের সেই পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ক্যান্ডেলে ব্রেকআউট দিয়েছিল তার সে একটি হাই বানিয়েছিল 1634। তারপরে কিন্তু পরপর 3 দিন স্টক নিচের দিকে ডাউনওয়ার্ড আসে। গ্লোবাল মার্কেট নিউজই বলি না কেন বা আমাদের ডোমেস্টিক যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তার উপর ভিত্তি করেই হোক না কেন, ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো যে এই জোন থেকেই আবার পুনরায় ফিরে একটি বুলিশ ক্যান্ডেল লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এরকম ধরনের সিচুয়েশনে কিন্তু আমরা এখানে এন্ট্রি নেওয়ার প্রবণতা তৈরি করতে পারি। কিন্তু এন্ট্রি নেওয়ার প্রবণতা আমি তৈরি করতে পারি পার্সোনালি, কিন্তু তোমরা করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এবং শেয়ার মার্কেট একটি ঝুঁকিপূর্ণ জায়গা, নিজেরা বিশ্লেষণ করবে, আলোচনা করবে বিশেষজ্ঞদের সাথে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা করে তারপরে কিন্তু পদক্ষেপ নিতে পারো। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে এখান থেকে কিন্তু এর আপার যে রেঞ্জ যেটি আমরা নির্ধারণ করেছিলাম সেখানে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, কিন্তু একদিনে যাবে না। এটা আবারও মনে পড়িয়ে দিচ্ছি, এই ধরনের স্টকের ক্ষেত্রে কি হয়, যেহেতু মাল্টি ইয়ার ব্রেকআউটের জোন থেকে আমরা এটিকে লক্ষ্য করছি, তখন কিন্তু এর বেশ কিছুটা উইক আস্তে আস্তে ওপর দিকে তার যাওয়ার সম্ভব। এবং আরেকটি কথা এখানে তোমাদের বলবো, যেটি আমি খুব রিসেন্টলি একটি স্টকে নিজে ভুক্তভোগী হয়েছি, যাতে তোমরা ভবিষ্যতে এই ধরনের ভুল না করে থাকো। নিজেরা বিশ্লেষণের পরে যখন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে কোনো জায়গায় এন্ট্রি নেবে কোনো একটি পার্টিকুলার স্টকের ক্ষেত্রে, এবং সেই স্টক যদি বড় ফ্রেমওয়ার্ক থেকে তোমরা তার ব্রেকআউট জোন নির্ধারণ করো, তাহলে বড় ফ্রেমওয়ার্কের মধ্যেই তোমাদের এক্সিট বানানোর চিন্তা ভাবনা করবে। কখনোই ডেইলি ক্যান্ডেল বা আওয়ারলি ক্যান্ডেল বা 15 মিনিট ক্যান্ডেলের ওপর ভিত্তি করে প্যানিকের বসে বেরিয়ে যাবে না। আমি পার্সোনালি নিজে ভুগেছি, আমি তোমাদের সাথেও সেটি শেয়ার করলাম। এবং পুনরায় যে স্টকে আমি ভুগেছি বা যেখান থেকে আমি বেরিয়ে গেছি সেই স্টকে কিন্তু পুনরায় আমি আমার পজিশন বানানোর চিন্তা ভাবনা করছি, কিন্তু তখনই বানাবো যখন ও তার যে নির্ধারিত লেভেল লাস্ট হাই বানিয়েছিল সেই হাই ক্রস করবে এবং হেলদি ক্লোজিং দেবে। আমি ওই ক্লোজিংয়ের ওপরে কিন্তু আমার পজিশন তৈরি করব। সেই স্টক সম্বন্ধেও আমি আজকে বলবো, ওই স্টকও কিন্তু মাল্টি ইয়ার ব্রেকআউট জোনের মধ্যেই রয়েছে। এখন আমরা এবার দেখে নেব সেই দ্বিতীয় স্টক যেটা আমি এই সপ্তাহে তোমাদের জন্য বেসিক্যালি নিয়ে এসেছি। প্রথমে আমাদের ওই পুরনো স্টকটি একবার দেখে নিই। পুরনো স্টক যেখান থেকে আমি আমার ভুল করেছি সেটি হচ্ছে ওএনজিসি। কেন ভুল করেছি, কোথায় ভুল করেছি তোমাদের সাথে পুরো ভালোভাবে বিশ্লেষণ করব। প্রথমে আমরা যদি একবার মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে দেখি, জাস্ট এটিকে একটি রিক্যাপ, এর আগেও তোমাদের সাথে আমি এটি শেয়ার করেছিলাম। মান্থলি ফ্রেমওয়ার্কে দেখলে দেখতে পাবো 314.55 এটি ছিল এর সবচেয়ে অল টাইম হাই। সেই হাইকে ক্রস করে যখন ক্যান্ডেল ক্লোজিং দেয়, সেই ক্লোজিংয়ের ওপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের এন্ট্রি বানানোর প্রবণতা বা পসিবিলিটি তৈরি করেছিলাম। এখন এই মান্থলি ফ্রেমওয়ার্ক থেকে একবার দেখে নেব আমরা উইকলি ফ্রেমওয়ার্কে। উইকলিতে গিয়ে দেখা যাচ্ছে যে বেশ কয়েক সপ্তাহ কিন্তু এখানে সেটেলমেন্ট একটা করার প্রবণতা দেখায় এবং রিটেস্ট করার জন্য স্টক নেমে আসে। আর এখানেই আমি ভুল করি। কীরকম ভুল করি আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো ডে ক্যান্ডেলের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু বারবার সেটেলের জন্য নিচে আসে। গ্লোবাল মার্কেটে যখন একটা এফেক্ট তৈরি হচ্ছিল, ভারত ইন্ডেক্সের মধ্যে যখন একটি ডাউনওয়ার্ড মোমেন্টাম বা কারেকশান হচ্ছিল, তখন ওএনজিসির মধ্যেও কিন্তু কারেকশান হয়। আর এই কারেকশানের ফলে আমি কিছুটা প্যানিকে আসি এবং নিজের যে সক্ষমতা, আমার যে সেটআপ, সেই সেটআপের উপর আমার সন্দেহ তৈরি হয়। আমি বেশ প্যানিকের ফলে কিন্তু এখান থেকে এক্সিট নিয়ে নিই। এক্সিট নেওয়ার পরে আমার মনে হয় যে আমি এটা ভুল করলাম। কেন ভুল করলাম সেটার পিছনেও একটি কারণ রয়েছে। আমার এক মেন্টর, যাকে আমি খুব ভালোভাবে ফলো করে থাকি, সেই উনার ভিডিওতে আমি দেখলাম যে উনি হঠাৎ করে ঠিক যেন আমার মনের কথাগুলোই বলছেন কোনো একটি উনার রিসেন্ট ভিডিওতে, যেখানে ট্রেডারদের সাইকোলজি কীরকম হওয়া উচিত বা বর্তমানে কীরকম সাইকোলজিতে রয়েছে এই সম্বন্ধে উনি একটি ব্যাখ্যা করেন। সেই বড় ইউটিউবারকে যখন আমি ফলো করি, তার নাম বিজয়জি।
বিজয়জিকে যখন আমি ফলো করছি তখন আমি দেখলাম যে হ্যাঁ উনি ঠিক আমার কথাটি বললেন, এবং আমি যে ভুল গত সপ্তাহে করেছিলাম সেই ভুলের কথাই উনি তুলে ধরলেন। আর এই ভুল থেকে আমি একটি জিনিস শিক্ষা নিলাম, যে আমি যে সেট নিজে তৈরি করব, বা তোমাদের ক্ষেত্রেও সেটি একইভাবে প্রযোজ্য। তোমরা যখন নিজেরা বিশ্লেষণ করবে, আমি এর আগে তোমাদেরকে কীভাবে স্টক সিলেক্ট করব, মাল্টি ইয়ার স্টক কীভাবে বেছে নেব, কিংবা 44 এর মধ্যে সাপোর্ট নেওয়া কীভাবে স্টক বেছে নেব, কিংবা হঠাৎ করে সুইং তৈরি হচ্ছে সেরকম কীরকম সেইভাবে সেখান থেকে কীভাবে স্টক বেছে নেব, সব কিছুই কিন্তু দেখিয়েছি। এইভাবে স্টক সিলেক্ট করার পরে নিজেরা ভালোভাবে বিশ্লেষণ তো অবশ্যই করবে, আর নিজে যখন কনফিডেন্ট নিয়ে সেখানে এন্ট্রি পজিশন তৈরি করবে বিশেষজ্ঞদের আলোচনার পরে, সেখান থেকে কিন্তু হুট করে প্যানিকের বসে বা অন্য কোনো ভিডিও দেখে বা অন্য কারোর সাথে আলোচনার ফলে বেরিয়ে যাবে না। অ্যাটলিস্ট সময় দেবে। যে কোনো স্টকের ক্ষেত্রে এন্ট্রি নেওয়ার পর একটু সময় দেবে। সময় দেওয়ার পরে কিন্তু একটি হেলদি পজিটিভ মোমেন্টাম, অর্থাৎ একটি ভালো গেইন করার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে ওএনজিসির ক্ষেত্রে কিন্তু আমি পুনরায় দেখো 339.55-এ আমি একটি আবার মার্ক করেছি। এই মার্ক কেন করেছি, যদি আমরা উইকলি ক্যান্ডেলের দিকে একবার লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে উইকলি নয়, এটাকে মান্থলি ক্যান্ডেলের যদি একবার লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে গত মাসে এই স্টক হাই বানিয়েছিল 339.55। এই মার্কের ওপরে, এই পয়েন্টের জাস্ট প্রাইসের ওপরে যখন ক্লোজিং দেবে, আমি কিন্তু ওই ক্লোজে আবার পুনরায় এন্ট্রি নেব। সাপ্তাহিক ক্লোজে, অবশ্যই সাপ্তাহিক ক্লোজে, ডেইলি ক্লোজিংয়ে নয়। কারণ ডেইলি ক্লোজিংয়ে হওয়ার পরে কিন্তু পুনরায় সাস্টেন করতে পারে, নেগেটিভ তার প্রবণতা থাকতে পারে নিচের দিকে। এই জন্য আমি আমার এন্ট্রি তখনই তৈরি করব যখন ও সাপ্তাহিক ক্লোজ দেবে, এবং অবশ্যই খুব ছোট কোয়ান্টিটি নিয়ে ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং রিস্ক রিওয়ার্ড রেশিওর কথা মাথায় রেখে আমাদের যে ক্যাপিটালটাকে বাঁচানোর যে প্রবণতা থাকে সেটিকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। এরপরে যে পরবর্তী স্টক, যেটি আজকের জন্য লাস্ট স্টক আমি দেখে রেখেছি, সেটি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি বলরামপুর চিনি মিলস। যদি বলরামপুর চিনি মিলস লিমিটেডকে আমরা একবার লক্ষ্য করি, দেখো ট্রেডার্স অল টাইম হাই বানিয়েছিল 522.55-এ থেকে জাস্ট ওপরে। আমি এটিকে মার্ক করেছি 525.90-তে, এবং এই যে গ্রিন জোন, এই জোনটি হচ্ছে এর অল টাইম হাইয়ের যে উইক হাই, আর যেখানে হাইয়েস্ট বডি, এই দুটোর মাঝখানে এটি একটি জোন বানিয়েছিল। এই জোন যখন ক্রস করে ওপরে ক্লোজিং দেবে, আমরা কিন্তু সেখানে এন্ট্রি নেব। কখনোই ডেলি বেসিস ক্যান্ডেলের দিকে নয়, মান্থলি ফ্রেমওয়ার্কে দেখতে পাচ্ছি। সুতরাং এটিকে অ্যাটলিস্ট মিনিমাম মান্থলিতে, অথবা যদি এটিকে আমরা উইকলিতে নিয়ে যাই তাহলে আমরা বুঝতে পারবো। দেখো এই সপ্তাহের যে লাস্ট উইক ছিল 12 আগস্টের উইক, সেখানে কিন্তু এটি পরিষ্কারভাবে একটি ব্রেকআউট দেয়। ব্রেকআউট কিভাবে বুঝবো, অনেকেই প্রশ্ন করে থাকে যে ব্রেকআউট ক্যান্ডেল বুঝবো কি করে। আমরা যে জোন মার্ক করব, হাই উইক একটি ক্যান্ডেলের সর্বোচ্চ হাই এবং বডির যে সর্বোচ্চ হাই, অনেক সময় উইক না থেকে বডি কিন্তু হাই হতে পারে, কখনো কখনো ওপরে একটি ছোট উইক বা শ্যাডো তৈরি করে। তো সেই শ্যাডোর হাই এবং বডির হাই, এই যে জোন, সেই জোনটাকে আমরা মার্ক করলাম। যখন কোনো ক্যান্ডেল, সেটি উইকলি হতে পারে, সেটি মান্থলি হতে পারে, বড় ফ্রেমওয়ার্কের মধ্যে কিন্তু আমরা আমাদের ট্রেন্ড খুব ভালোভাবে বুঝতে পারবো। স্টকের মধ্যে কীরকম ট্রেন্ড রয়েছে, এটি আপওয়ার্ড ট্রেন্ডে রয়েছে না ডাউনওয়ার্ড ট্রেন্ডে রয়েছে না ফ্ল্যাট ট্রেন্ডে রয়েছে, সেটি কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় বড় ফ্রেমওয়ার্কের মধ্যে। এই জন্য বড় ফ্রেমওয়ার্কে প্রথমে আমরা হাই মার্ক করলাম। তারপরে যখন ক্যান্ডেল ম্যাক্সিমাম বডি ওই হাইয়ের জোন ক্রস করবে, ম্যাক্সিমাম বডি অফ দ্যাট ক্যান্ডেল ম্যাক্সিমাম যদি ওপরে থাকে, তাহলে আমরা সেটাকে ব্রেকআউট ক্যান্ডেল হিসেবে চিহ্নিত করে থাকি সাধারণত টেকনিক্যাল ভাষায়। আমি এটাই শিখেছি আমার বিভিন্ন বড় ইউটিউব চ্যানেলগুলো দেখে। তার মধ্যে বিজয়জি তো অবশ্যই রয়েছেন, উনি মোমেন্টাম ট্রেডার। ওনার যে সমস্ত কনসেপ্ট, সেগুলো আমি নিজের মধ্যে রপ্ত করেছি, এবং আমি আমার জন্য পার্টিকুলারলি দুটো সিস্টেম কিন্তু ফলো করে থাকি। উনি বারবার বলেন যে মাস্টার ইন ওয়ান, আমি কিন্তু দুটো ফলো করে থাকি। একটি হচ্ছে ব্রেকআউট, অল টাইম ব্রেকআউট কিংবা মাল্টি ইয়ার ব্রেকআউট, যাই হোক না কেন, একটা ব্রেকআউট কনসেপ্ট রয়েছে যেখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপর ভিত্তি করে কিন্তু আমি স্টক সিলেক্ট করি, এবং যখনই ওই হাই ক্রস করে ক্লোজিং দেয়, আমি কিন্তু ক্লোজিংয়ের উপরে নির্ভর করে ছোট কোয়ান্টিটি নিয়ে এন্ট্রি নিই। এবং স্টপ লস নির্ধারণ করি কোথায়, আমি এখানে একটা ছোট জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। যদি আমি এর ওপরে
ক্লোজিং যখন দেবে আমি এন্ট্রি নেব এবং এই স্টপ লস কোথায় রাখবো? আমি স্টপ লস রাখবো যেখানে এর আপার ব্যান্ডটা রয়েছে, অল টাইম হাই যে ব্রেকআউট জোনের আপার ব্যান্ড রয়েছে, সেই আপার ব্যান্ডে আমার স্টপ লস পয়েন্ট হবে। কিন্তু এখানে কিন্তু আমি সরাসরি স্টপ লস মেনটেন করি না, এখানে স্টপ লস শুধু নির্ধারণ করি স্টকে কোয়ান্টিটি সাইজ মেনটেন করার জন্য। যখন কোনো কারণে স্টক ওপরে গিয়ে আবার পুনরায় ওই লেভেলে ফিরে আসে তখন কিন্তু আমি আমার সেকেন্ড কোয়ান্টিটি অ্যালট করার চিন্তাভাবনা রাখি। এইভাবে কিন্তু আমি বেশ কিছুটা সময় এখানে থাকার চেষ্টা করি এবং সেখান থেকে একটি হেলদি গেন নিয়ে তারপর সেখান থেকে এক্সিট করি। এই পার্টিকুলার এই স্টকের ক্ষেত্রেও কিন্তু আমি আমার রেঞ্জ ক্যালকুলেট করে রেখেছি 746.50। যতক্ষণ পর্যন্ত এই স্টক এই লেভেলে না যাচ্ছে আমি কিন্তু এখান থেকে বেরোনোর কোনো রকম চিন্তাভাবনা করব না। কিন্তু ইনিশিয়ালি আমি কোয়ান্টিটি সবসময় ছোট রাখবো, ক্যাপিটাল ম্যানেজমেন্টের কথা মাথায় রাখবো এবং এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাব সামনের দিকে। এটা ততক্ষণ পর্যন্ত আলোচনা ভিডিওর মধ্যে আমি তিনটি জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমত বর্তমান মার্কেটের কি ভিউ আমার রয়েছে সেই সম্বন্ধে বললাম। যদি মার্কেটে কারেকশন আবারও আসে তাহলে কিন্তু তার একটা সাপোর্ট জোন রয়েছে, সেটিও তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। এটি সব কিছুই কিন্তু আমার ব্যক্তিগত মতবাদ, তোমাদের সাথে আমার ডিফারেন্স হতেও পারে বা অন্য কারোর সাথে আমার ডিফারেন্স হতে পারে। যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে তোমরা সেটিকে নির্ধারণ করে নিও এবং নিজের মতো করে কারেকশন করে নেবে বিশেষজ্ঞর সাথে আলোচনা করে। আর 2 নম্বর পয়েন্ট আমি কি বললাম, যে আমি সাধারণত ব্রেকআউট স্টক খোঁজার চেষ্টা করি এবং ব্রেকআউট স্টক কিভাবে খুঁজবো তার ভিডিও কিন্তু আমি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি, কিভাবে স্টক সিলেকশন করতে হয়। এবং আমি সেই ভিডিওর লিঙ্ক আবার পুনরায় আই বাটনে দিয়ে দেবো, তোমরা একবার দেখে নেবে যে কিভাবে মাল্টি ইয়ার ব্রেকআউট স্টক আমরা সিলেক্ট করি এবং মাল্টি ইয়ার ব্রেকআউট স্টক বের করার পরে ম্যানুয়ালি প্রত্যেকটি চার্ট অ্যানালিসিস করে আমি বিশেষ স্টকগুলোকে নির্ধারণ করি। আর যখন বড় ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা ব্রেকআউট দেখব তখন কিন্তু বড় ফ্রেমওয়ার্কের উপর নির্ভর করেই আমাদেরকে এন্ট্রি পয়েন্ট তৈরি করতে হবে এবং ছোট ক্যাপিটাল আমাদেরকে অ্যাকুমুলেট করে ছোট কোয়ান্টিটি দিয়ে শুরু করতে হবে এবং বেশ কিছুটা সময় আমাদেরকে স্টকের মধ্যে থাকার প্রবণতা দেখাতে হবে, যার ফলে কিন্তু আমরা খুব ভালো পজিটিভ একটি প্রফিট গেইন করতে পারবো। সেটা সেই প্রসঙ্গে আমি আরেকটি ছোট পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করে নিই, যে কোনো স্টকে যখন আমি এন্ট্রি নিই তখন আরেকটি কথা আমি মাথায় রাখি, যেটা তোমাদেরকে বলা আমার খুবই মনে হচ্ছে যে তোমাদের সাথে শেয়ার না করাটা বোধহয় ভুল হয়ে যাবে। সেটি হচ্ছে কোনো একটি স্টকে যখন আমি এন্ট্রি নিচ্ছি সেই স্টকে মিনিমাম একটি কোয়ার্টার আমাদের থাকা অবশ্যই উচিত। এটি রিসেন্টলি আমি ডেভেলপ করেছি, এই মানসিকতা, এই সাইকোলজিটা আমি আমার নিজের মধ্যে ইনকর্পোরেট করেছি যে মিনিমাম একটা কোয়ার্টার আমাকে থাকতেই হবে, নইলে একটি হেলদি প্রফিট এখান থেকে গেইন করাটা খুব কঠিন হয়ে পড়বে। কিন্তু সেটি নির্ভর করছে ব্রেকআউট স্টকের ক্ষেত্রে। এবারে যদি আমি 44 এর যে সাপোর্ট স্টক বলি কিংবা যে সুইং স্টকগুলোর কথা বলবো, যেগুলো সাধারণত সপ্তাহের অন্য দিনে আমি তোমাদের সাথে আলোচনা করি, সেগুলো কিন্তু অ্যাকর্ডিংলি যতটা সম্ভব মোমেন্টাম নাও, নিয়ে সেখান থেকে বেরিয়ে যাও, ছোট প্রফিট নিজের ঝুলিতে ভরে নাও। ওকে ট্রেডার্স, পুরো ভিডিওটি দেখার পর তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমরা যদি কিছুটা শিখতে পারো তাহলে অবশ্যই একটি করে লাইক করো। তোমাদের লাইক আমাকে যেমন মোটিভেট করে তার সাথে সাথে ইউটিউবে আমার ভিডিও সার্কুলেট করতেও কিন্তু অনেকটা হেল্প করে থাকে। বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখারও শেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দিলেই কিন্তু তোমরা তৎক্ষণাৎ নোটিফিকেশন পাবে এবং নতুন জিনিস শিখতে বা জানতে পারবে। ওকে ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।